জম্মু কাশ্মীরের উপর পড়ে শকুনের নজর। এই যে পাকিস্তান আপনি দেখছেন, এই পাকিস্তানের প্রায় 40% হচ্ছে বালুচিস্তান। এই পাক অধিকৃত কাশ্মীর জুড়ে চলে বিভিন্ন রকম হচ্ছে জঙ্গি তৈরি করার ফ্যাক্টরি। এক বিন্দু বলে ভারত জল দেব না, সেটা পাকিস্তানের কাছে একেবারে ডিজাস্টার আছে। 1971 সাল থেকে আজ 2025 যেন তাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো। ভারতের কাছে পড়া যায় বিনা গুলি খরচ করে কিভাবে পাকিস্তানকে একেবারে যুদ্ধে পরাস্ত করে দেওয়া যায়। বিপর্যয়ের সামনে যে দাঁড়িয়ে আছে পাকিস্তান, এটা হবারই ছিল। একেবারে জন্ম লগ্ন থেকে তার বিপর্যয়ের ভাগ্যলিপি সে তৈরি করে রেখেছিল। কেন জানেন? পাঞ্জাবি হুকমারান, এই শব্দটা নিশ্চয়ই শুনেছেন আপনারা অনেকে, আর যদি না শুনে থাকেন তাহলে শুনে রাখুন। অর্থাৎ পুরো পাঞ্জাবিদের একটা শাসন ব্যবস্থা। 47 সালে যখন দেশভাগ হচ্ছে, মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন, একজন গুজরাতি মুসলিম এবং শিয়া সম্প্রদায়ভুক্ত, তিনি একটি শাসন ব্যবস্থা তৈরি করলেন পাকিস্তানে, কায়েদে আজম জিন্নাহ। সেই ব্যবস্থার মধ্যে অবশ্য একটা পাশ্চাত্যের একটা ভাবধারা রাখা ছিল। সেই ভাবধারাটা কি? একটা মোটামুটি একটা নির্বাচন হবে, একটা আইন সভা থাকবে, বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি থাকবে। তিনি নিজে একজন বড় ব্যারিস্টার ছিলেন, এসবই ঠিক আছে, কিন্তু যেটা থাকবে হচ্ছে একটা স্ট্রং সেনাবাহিনী। পাকিস্তানের জন্মলগ্নর পর থেকেই পাকিস্তান তার সেনাবাহিনী এবং ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, যেটাকে বলা হয় আইএসআই, এই আইএসআই এবং যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর মাধ্যম দিয়ে পাঞ্জাব পুরো পাকিস্তানের উপর একটা কবজা করে বসে। একদিকে রয়েছে সিন্ধু প্রদেশ, যে সিন্ধু প্রদেশের কথা পাকিস্তান ভুলিয়ে দিতে চাইল গোটা পৃথিবীকে বা এই ভারতবর্ষকে। ভারতবর্ষের কথা এলেই বলা হতো ইন্ডাস ভ্যালি অফ সিভিলাইজেশন, অর্থাৎ সিন্ধু সভ্যতা। যে সিন্ধু প্রদেশ বলছেন, যেখানকার বিলওয়াল ভুট্টো বলল নম্বর বাড়াতে যে একেবারে যদি জল না পাওয়া যায় তাহলে সিন্ধু নদীতে একেবারে লাশ ভাসবে এবং রক্তের বন্যা বইবে। এই সমস্ত রেটরিক মানে হাওয়া গরম করার জন্য এসব কথাবার্তা। তার কারণ হচ্ছে পাঞ্জাবি হুকমারানের কাছে দৃষ্টি আকর্ষণ করতে হবে। আজ সিন্ধু প্রদেশের রাজনীতিবিদদের এই অবস্থা গিয়ে দাঁড়িয়েছে। সিন্ধু সভ্যতার কথা আসে না। এই সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করার পর ভারত ঘুরিয়ে ফিরিয়ে সেই সিন্ধু সভ্যতার কথা আসছে। যে সিন্ধু সভ্যতা বলতে গিয়ে অনেকেই বলতেন আর কি, সিন্ধু উচ্চারণটা আসতো না বলে যারা সেই সময় এসেছিলেন, সে আর্য হোক বা অন্যান্য যারা, তারা হিন্দু উচ্চারণ করতেন। অর্থাৎ একটা ধর্মর যে তৈরি হচ্ছে, যেটাকে এখন আমরা বলি সনাতন ধর্ম, যার একটা অন্য রূপ হচ্ছে হিন্দু ধর্ম, তাকে ভুলিয়ে দিতে পেরেছে কি পাকিস্তান? চেষ্টা করেছিল, এবং সেটা পাঞ্জাবি এই যে হুকুমত গোটা পাকিস্তানের উপর একেবারে টুটি চেপে ধরে বসে রয়েছে এবং নির্লজ্জভাবে শোষণ করেছে একদিকে বালোচদের। তার কারণ বালুচিস্তানকে তারা নিয়ে নিয়েছিল, টেকিং ওভার যেটাকে বলা হয়। তারপর একদিকে খাইবার পাখতুনখোয়া, যেখানে এক দুর্ধর্ষ জাতি বাস করে, এই সমস্ত তাদের সম্পদ থেকে বঞ্চিত করে রাখা এবং চরম দারিদ্র, অসাম্য, নারীর কোনো স্বাধীনতা নেই, পড়াশোনা করার কোনো সুযোগ সুবিধা নেই। কিন্তু অন্যদিকে রয়েছে এক লাহোরের ঠাট বাট, যাদেরকে লাহোরি বলা হয়, অর্থাৎ পাঞ্জাবের লাহোর। 1947 সালে যখন দেশভাগ হচ্ছে বা ভারত ভাগ হচ্ছে, তখন দুটো প্রদেশের উপর সরাসরিভাবে ভাগ নেমে এসেছিল, এক পাঞ্জাব আর এইদিকে হচ্ছে বাংলা। বাংলা ভাগ হয়ে হলো পূর্ব পাকিস্তান। সেখানকার মুসলমান, যারা বাঙালি মুসলমান, তারা হলেন সংখ্যাগুরু। অন্যদিকে পাঞ্জাবে যেটা হলো সেটা হচ্ছে টোটাল এক্সচেঞ্জ অফ পপুলেশন হলো, অর্থাৎ যারা এ প্রান্তে ছিলেন, সেই অমৃতসর হোক, আম্বালা হোক, সমস্ত জায়গা থেকে যারা পাঞ্জাবি যারা ছিলেন, তারা অনেকেই পাকিস্তানে শিফট করলেন এবং সেখানে গিয়ে জমিয়ে বসলেন, এবং ওখানকার যারা হিন্দু সর্বস্ব খুইয়ে তারা এলেন এই ভারতবর্ষে, ছড়িয়ে পড়লেন বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যে। সবচেয়ে বেশি তাদেরকে পাওয়া যায় বলিউড সিনেমায়। সেখানে দেখবেন যে যারা অনেকেই এসেছেন, তারা ওপার প্রান্ত থেকে এসেছে। তার মধ্যে বলরাজ সাহানি অন্যতম নাম পৃথ্বীরাজ কাপুর, তার ছেলে রাজ কাপুর। এই যে একটা এক্সচেঞ্জ অফ পপুলেশনস,
সেটা পাঞ্জাবের ক্ষেত্রে হলো এবং বাংলার ক্ষেত্রে হলো না। তাই বাংলা একটা বঞ্চনার শিকার হলো, অনেকেই সেটা বলে থাকেন। তার কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন হিন্দু বাঙালির জন্য একটা হোমল্যান্ড। যাই হোক, সেটা তো একটা অন্য প্রশ্ন ইতিহাসের। আমি পাকিস্তানের এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখি, গোটা পাকিস্তানের যে আয়তন, সে আয়তনের 40%, অর্থাৎ এই যে পাকিস্তান আপনি দেখছেন, এই পাকিস্তানের প্রায় 40% হচ্ছে, এই জায়গাটি হচ্ছে বালুচিস্তান। এছাড়া আছে সিন্ধু প্রদেশ, খাইবার পাখতুনখোয়া, এবং অতীতে 1971 সালের আগে পর্যন্ত ছিল পূর্ব পাকিস্তান। ইতিহাসটা দেখুন, এই যে পাঞ্জাবিদের পাকিস্তানের সমস্ত জায়গা কায়েম করার এবং এক শোষণ ব্যবস্থা চালু করা, এবং এদেরকে দিয়ে অনেক খারাপ কাজও করানো হয়েছে। 1948 সালে যখন ভারতকে আক্রমণ করলো পাকিস্তান, সে সময় ভারতীয় সেনাবাহিনীর যে স্ট্রেংথ, সেটা কিছুটা কম ছিল। ঐতিহাসিকভাবে সত্য। তার কারণ ব্রিটিশদের হাত থেকে যে সেনাবাহিনীর উত্তরাধিকার পেয়েছে একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান, সেই সেনাবাহিনীর প্রতি, ভারতের প্রতি যতটা না কার্পণ্য দেখানো হচ্ছে, অনেকটা বেশি পাকিস্তানের দিকে কার্পণ্য দেওয়া হচ্ছে। গোলা বারুদ, অস্ত্র শস্ত্র সব দিকেই তারা এগিয়েছিল এবং অতর্কিত আক্রমণ আনে সে সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। তিনি তড়িঘড়ি ভারতের সাহায্য প্রার্থনা করেন। সর্দার বল্লভভাই প্যাটেল এগিয়ে এসে সেই জায়গাটাকে একটা মোকাবিলা করার চেষ্টা করেছিলেন, কিন্তু অনেকটা অংশ দখল করে নিয়েছিল, যা পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিতি পায়। এই পাক অধিকৃত কাশ্মীর অনেকটাই সম্ভব হয়েছিল পাঞ্জাবিরা সেদিন করেছিল এই বালুচ সেনাবাহিনীকে দিয়ে, পাঠানদের দিয়ে। তারা ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানের জন্য, কিন্তু পেয়েছিল কি? লবডঙ্কা। তার কারণ পাঞ্জাবিরা কাজটা বুঝে নিয়ে যে আধিপত্য তারা তৈরি করেছিল, তারপর শুরু হলো বালুচদের ঘুম ভাঙার পালা। এবং অন্যান্য যে সমস্ত জাতিগোষ্ঠী এক এক করে তারা বলতে শুরু করলো, সম্পদের উপর আমাদের কোনো অধিকার নেই, সমস্ত সম্পদ চলে যাচ্ছে, লাহোর ইসলামাবাদ তৈরি হচ্ছে, গোটা বিশ্বে পাকিস্তানের সেনাবাহিনীর কর্তারা এখানে ওখানে সেখানে তারা জায়গা জমি কিনে এক বিরাট তারা প্রাচুর্যের মধ্যে রয়েছেন, আর বাকি পাকিস্তান নঙ্গা ভুকা, খেতে পাচ্ছে না। এইরকম একটা অবস্থার মধ্যে গিয়ে পাকিস্তান গিয়ে দাঁড়ালো। এবার চলে আসবো একটু পূর্ব প্রান্তের দিকে, পূর্ব পাকিস্তানে যখন এই ব্যবস্থা যখন হচ্ছে, তারা অনেকেই ভেবেছিলেন যে যদি পাকিস্তানের সাথে অঙ্গীভূত থাকা যায়, তাহলে হয়তো তাদের ভাগ্য অনেকটাই ফিরে যাবে। বাঙালি মুসলমান নেতৃত্ব সেদিন এইটা বুঝিয়েছিল। সেই নেতৃত্বের মধ্যে যেমন ছিলেন ডক্টর এ কে ফজলুল হক, শেরে বাংলা, অন্যদিকে সোহরাওয়ার্দী। এই সোহরাওয়ার্দীরই ছিলেন ঘনিষ্ঠ সহচর, বা তাকে সবসময় কাজে সহযোগিতা করতেন, তার নাম মুজিবুর রহমান। তরুণ ছাত্রনেতা মুজিবুর রহমান একেবারে সোহরাওয়ার্দীর কাছ থেকে তিনি ডিরেক্ট রাজনীতি শিখেছিলেন। এই সেই সোহরাওয়ার্দী যিনি মোহাম্মদ আলী জিন্নাহ এদের পাল্লায় পড়ে আওয়াজ দিয়েছিলেন ডাইরেক্ট অ্যাকশনের। তার সেই ডাইরেক্ট অ্যাকশনের আহ্বানে গোটা কলকাতা সেদিন রক্তে ভেসে গিয়েছিল। নোয়াখালী জুড়ে তৈরি হয়েছিল এক বীভৎস দাঙ্গা, যে দাঙ্গাকে থামানোর মতো কোনো প্রক্রিয়াই ছিল না। সেই সময় ব্রিটিশ শাসন একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে ব্রিটেন তড়িঘড়ি বাক্স প্যাটরা সমস্ত গুছিয়ে গেছে, কত তাড়াতাড়ি ইংল্যান্ডে পৌঁছবে সেই তাড়ায় হাজারে হাজারে বহু মানুষের রক্ত গিয়েছিল। কলকাতার রাজপথ পুরো রক্তে রাঙিয়ে উঠেছিল। সেই ডাইরেক্ট অ্যাকশনের সোহরাওয়ার্দী এটা বুঝিয়েছিলেন যে হিন্দু ভারতের থেকে কিছু পাওয়ার আশা নেই, তার থেকে বরং পাকিস্তানের কাছ থেকে অনেক কিছু আমরা সুযোগ সুবিধা মর্যাদা সবই পাবো। তার কারণ ধর্মে আমরা এক, আমরা সুন্নি মুসলমান, ধর্ম আমাদের এক, ইসলাম। এই তো তারা ভেবেছিলেন। কিন্তু রাজনীতির পাশা খেলা অন্য। পাঞ্জাবির মুসলমানরা ভেবেছিলেন একবার শুধু পূর্ব পাকিস্তানকে পাওয়া যাক, তার কৃষি, উন্নত কৃষি এবং পাট, যেটাকে গোল্ডেন ফাইবার বলে, সমস্ত পাকিস্তান লালে লাল হয়ে যাবে। সমস্ত পাকিস্তান এই যে লালে লাল হয়ে যাবে, তার সিংহভাগ পাবো হচ্ছে আমরাই। তাই রাজনৈতিকভাবে 1952 সালে প্রথম করাঘাতটা এসে পৌঁছেছিল পূর্ব পাকিস্তানের কাছে। বাংলাকে সরিয়ে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তান সরকার, এবং সেই পাকিস্তান সরকারের এই কাজ কিন্তু ভুলতে পারেনি বাঙালি।
বাঙালি মুসলমানরা সেদিনকে কিন্তু রাস্তায় নেমে এসেছিল। তাদের সেই অগ্রণী ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজে তারা প্রতিবাদ করেছিল এবং খান পুলিশের বুলেট কিন্তু বিদ্ধ করেছিল তাদের। গোটা বাংলা সেদিন গেয়ে উঠেছিল ভাইয়ের রক্তে রাঙানো আমার 21শে ফেব্রুয়ারি। সেই ভাষা আন্দোলন শুরু করেছিল পাকিস্তানি হুকুমত, পাঞ্জাবি হুকুমতকে দিয়েছেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে পূর্ব পাকিস্তান আমাদের রাজনৈতিক যে সত্তা, সেই সত্তার মধ্যে বাঙালি মুসলমানের রাজনৈতিক অধিকার কতটাই বা পাচ্ছে পূর্ব পাকিস্তান, কতটা রাজস্বের ভাগ পাচ্ছে, কতটা এমপ্লয়মেন্ট পাচ্ছে, এই প্রশ্নে সেদিন শুরু হয়ে গেছিল পূর্ব পাকিস্তান জুড়ে আলোচনা। তার পরিণতি পায় ধাপে ধাপে এবং মুজিবুর রহমান নেতৃত্ব দিচ্ছিলেন। ধাপে ধাপে মুজিবুর রহমান এগিয়ে আসছিলেন হচ্ছে বাঙালি জাতি সেখানকার নেতা, এবং তিনি চ্যালেঞ্জ ছুটছেন যে চ্যালেঞ্জকে পাঞ্জাবি প্রশাসন পাকিস্তানে ভালো চোখে দেখেনি। তারপর এলো 1970 সাল। 70 সালের নির্বাচনে একেবারে বিপুল ভোটে জয়লাভ করলো পূর্ব পাকিস্তানের প্রায় সমস্ত আসন থেকে জয়লাভ করলো আওয়ামী লীগ, এবং হিসেব মতো সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হবার কথা মুজিবুর রহমানের, পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু পূর্ব পাকিস্তানের এই সমস্ত বেটে খাটো, এই সমস্ত যাদের গায়ের চামড়ার রং অনেকটাই তাদের মতো সফেদ না, তাদেরকে পাকিস্তানের শাসন ব্যবস্থা এ কখনো হতে পারে? আর ঠিক তাই মুজিবের প্রধানমন্ত্রীত্বকে অস্বীকার করা হলো। এরপর শুরু হলো এক নতুন মুজিব। তিনি পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানের পাঞ্জাবিরা কোনোদিনই বাঙালিকে প্রধানমন্ত্রী হতে দেবে না, এমনকি সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ, সেনানায়ক, কাউকে তারা সর্বোচ্চ পদ তারা দেবে না। তারা কিছু কিছু তাদের লুট করে নেওয়া রুটি থেকে কয়েকটা টুকরো ছুঁড়ে দিতে পারে, এর বেশি কিছু নয়। তারপরের ইতিহাস সবাই জানে। পূর্ব পাকিস্তান ভাঙল, এবং যে ঘটনার পর 71 সালের মার্চ মাসে অপারেশন সার্চ লাইটের ঠিক পরে পরে গ্রেপ্তার হলেন মুজিবুর রহমান, এবং গ্রেপ্তারের আগে তার যে 8 দফা দাবি, সেই দাবিতে তিনি বলে গেছিলেন আমি থাকি বা না থাকি, আমাকে যদি বন্দিও করে তোমরা কিন্তু এগিয়ে নিয়ে যাবে সেই মুক্তি সংগ্রাম। ভেবে দেখুন, একটা ভাষা আন্দোলন চলে গেল জাতির মুক্তি আন্দোলনের দিকে। স্বাধীন হলো বাংলাদেশ ভারতের প্রত্যক্ষ সহযোগিতায়। পাকিস্তান বুঝতে পেরে গেছিল সেই দিন যে এইভাবে শাসন ব্যবস্থা কি কায়েম করা যায়, রাখা যায়, তার বদলা নিতে হবে। এবং ভারতের কাছে এই পরাজয় পাকিস্তানের কাছে ছিল প্রত্যেকটা দিন দুঃস্বপ্নের মতো। 1971 সাল থেকে আজ 2025, এই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা রাত যেন তাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো। ভারতের কাছে পরাজয় এ কখনো মানা সম্ভব? কিন্তু মানতে তো হবেই। ইতিহাস তো সেদিকেই নির্দেশনা দেয়। জম্মু কাশ্মীরের উপর তারপর পরে শকুনের নজর অশান্ত করে তুলতে থাকে জম্মু কাশ্মীরের সমগ্র পরিস্থিতিকে। 1972 সাল পর 75 সালে বদলা নিয়েছিল পাকিস্তান ISI, বদলা নিয়েছিল হচ্ছে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দিয়ে। তারপরের ইতিহাস দেখুন, বালুচিস্তান বিদ্রোহ যখন তৈরি হচ্ছে বিভিন্ন প্রশ্নে, একেবারে জাতি মুক্তির প্রশ্নে, তাকে দমন পীড়ন তখন থেকেই শুরু হয়ে যায়। খাইবার পাখতুনখোয়া সেখানে সীমানা নিয়ে বরাবর আফগানিস্তানের সাথে তার একটা সমস্যা থেকে গেছে। এই সমস্ত কিছুর মধ্যেই আসে 80-র দশক। গোটা জম্মু কাশ্মীরকে নিয়ে একটা ব্লুপ্রিন্ট তৈরি করে পাকিস্তান। সেই ব্লুপ্রিন্টটা ছিল এটাই যে ধীরে 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 সেখানকে বিচ্ছিন্ন করে দিতে হবে জাতি মুক্তির আন্দোলনকে কেন্দ্র করে, যা পরের দিকে এক চরম ধর্মীয় রূপ নেয়। এই তো ইতিহাস। 2025 সালে দাঁড়িয়ে আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধ, আমি তো পরিষ্কার এটা আপনাদের কাছে বলে যেতে চাই, এবং গোটা পর্বটা আপনারা মনে রাখবেন এই কারণে যে ভারত ট্র্যাডিশনাল ওয়ারেও তাকে যেতে হবে না, বিনা গুলি খরচ করে কিভাবে পাকিস্তানকে একেবারে যুদ্ধে পরাস্ত করে দেওয়া যায়। এটা সম্ভব এই কারণেই যে পাকিস্তান যার ভেতরেই বসে আছে দুর্বলতাটা, এই দুর্বলতাটার নামই হচ্ছে পাঞ্জাবি শাসনতন্ত্র কায়েম করা। পাঞ্জাবি শাসন ব্যবস্থাকে এবং আর্মির প্রতি সরাসরিভাবে কামান দেখে দিচ্ছে।
একজন বালুচ সেনা সে কি করে ভুলতে পারবে তার চোখের সামনে তার বালুচ ভাই বোনেদের কি অত্যাচার না হচ্ছে, অথচ সে রেঞ্জার্স হয়ে দাঁড়িয়ে আছে জম্মু কাশ্মীর পাহারা দেওয়ার জন্যে, যে জম্মু কাশ্মীরের মানুষকে পাকিস্তান প্রতি মুহূর্তে ধোঁকা দিচ্ছে, ঠিক যেভাবে বালুচদের ধোঁকা দিয়েছে, ঠিক যেভাবে বাংলাদেশ আজকের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে ধোঁকা দিয়েছিল। এই ধোঁকাবাজির উপর দাঁড়িয়ে আছে পাকিস্তান, অনেকটা চোরাবালির উপর। সেই চোরাবালি ক্রমশ ধসতে শুরু করে দিয়েছে। কেন? এবার আসবো সেই জায়গাটাতেই, যে বিনা যুদ্ধে, যেটাকে ট্র্যাডিশনাল ওয়ার বলে, সেই যুদ্ধ ছাড়া কিভাবে পাকিস্তানকে ভারত সম্পূর্ণভাবে ঘায়েল করতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে যে সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে এক এক করে দেখুন। বালুচিস্তান নিয়মিত সেখানে অ্যাটাক করছে। এই কিছুদিন আগে ভারতে পাহেলগাঁও ঘটনা ঘটার 10 দিন আগে আপনারা দেখুন কি ঘটনা ঘটেছিল। একটা আস্ত ট্রেন সেখানে হাইজ্যাক করে নেওয়া হয়েছিল, যে ট্রেনের মধ্যে ছিল হচ্ছে পাক আর্মির সেরা সেরা অফিসাররা, ছিল আইএসআইয়ের কর্তা ব্যক্তিরা। সম্পূর্ণ ট্রেনকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নারী এবং বাচ্চাদের ছেড়ে দিয়ে তাদেরকে নিকেশ করে দিয়েছিল বালুচিস্তানের লিবারেশন আর্মি, BLA, যারা দীর্ঘদিন ধরে বালুচিস্তানের স্বাধীনতার জন্য তারা লড়াই করছে। কার বিরুদ্ধে লড়াই করছে? যাকে পাকিস্তান বলে হামারা পাকিস্তান, হামারাই বিরাদার, তার বিরুদ্ধে। তাদের বেরাদারিকে তারা মেনে নিতে পারছে না। এই বেরাদারির নিচে থাকে এক গুপ্ত অস্ত্র যা প্রতি মুহূর্তে রক্তাক্ত করছে বালুচকে, রক্তাক্ত করছে খাইবার পাখতুনখোয়াকে। ইমরান খান জেলেবন্দি, খাইবার পাখতুনখোয়ার তিনি একজন রাজনৈতিক নেতা। আর্মি দেখেছিল যে ইমরান খানকে যদি ব্যাকিং না করা যায় তাহলে পাকিস্তানকে অক্ষুণ্ণ রাখা যাবে না, তাই রুটির টুকরো তাকে ভাগ দিয়েছিল। কিন্তু রাজনৈতিক স্থিতাবস্থা কখনোই ইমরান খান পৌঁছতে পারেনি, এবং রাজনীতিতে অনভিজ্ঞ ইমরান খান তিনি চিরচরিত পথেই হাঁটলেন সেই ভারত বিদ্বেষ। যখন তিনি বুঝতে পারলেন তখন খেলা শেষ, এবং তিনি জেলের অভ্যন্তরে, ভেবে দেখুন নির্বাচনে যাওয়ার আগে, জেলের অভ্যন্তরে যাওয়ার আগে কতবার ভারতের স্তুতি, ভারতের পররাষ্ট্রনীতি কত ভালো, ভারতের সমস্ত কিছু ভালো, কে বলেছিল? না, এই ইমরান খান। আর যিনি জেলের ভেতরে, যদি সেখানে প্রচুর সেনাবাহিনী মজুত করে রেখে দিয়েছে সেখানে পাকিস্তান, কিন্তু TTP, তেহরিক-ই তালিবান পাকিস্তান, তারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত, আমেরিকার ফেলে দিয়ে যাওয়া আফগানিস্তানের সেই অস্ত্রশস্ত্রে তারা সজ্জিত। বিভিন্ন জায়গা থেকে তারা অস্ত্রশস্ত্র সংগ্রহ করে যেভাবে একের পর এক আত্মঘাতী হামলা হানছে, যেভাবে একের পর এক কনভয়ের মধ্যে গিয়ে ঢুকে গিয়ে তারা হানা হানছে, তাতে সেখানে সবচেয়ে সেরা ডিভিশনসগুলোকে সেখানে মোতায়েন করে রাখতে হয়েছে। এবার চলে আসি আরেক প্রান্তে, যে জায়গাটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর। 1948 সালে ধোঁকা দিয়ে গোটা বিশ্ববাসীকে একেবারে চমক দিয়ে পাকিস্তান এই জায়গাটাকে দখল করে ভেবেছিল ধীরে ধীরে তারা জম্মু কাশ্মীরকে দখল করে নিতে পারবে। কিন্তু ভারতের গণতন্ত্রের মধ্যে অনেক কিছু সেখানে সমস্যা থাকতে পারে। ভারতবর্ষে বিভিন্ন সময় গণতন্ত্র অনেক প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে, তথাপি বারবার সেখানে নির্বাচন হয়েছে। 1952 সালে প্রথম নির্বাচনের পর আজ পর্যন্ত প্রতি কটা নির্বাচন হয়েছে। জম্মু কাশ্মীর প্রশ্নে ভারতের অবস্থান একই থেকে গেছে, এবং সমস্ত রাজনৈতিক দল সেই অবস্থানকে সমর্থন দিয়েছে। কতগুলো আছে বিক্ষিপ্ত এরকম রাজনৈতিক দল, বিভিন্ন ন্যারেটিভ তারা প্রয়োগ করে। জম্মু কাশ্মীরের মুক্তি আন্দোলন হোক, বা যদি আমরা দেখি সেই মুক্তি আন্দোলন ধর্মীয় আন্দোলনের দিকে রূপান্তরিত হওয়া, এবং সম্পূর্ণ জঙ্গিবাদকে আড়াল করার নানা চেষ্টাও কিন্তু এবার পাহেলগাঁওর পর ব্যর্থ হয়ে গেছে, এবং ভারত আক্রমণ করতে উদ্যোগী। ভেবে দেখুন, ভারত কিন্তু মনস্তাত্ত্বিক যুদ্ধে কয়েক কদম এগিয়ে গেছে। তারা সমস্ত মহড়া দিচ্ছে। হ্যাঁ, নিঃসন্দেহে টাকার জোর আছে এখন এই মুহূর্তে। নরেন্দ্র মোদীর সরকারের সময় জিডিপি যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, বা দেশের যে জায়গায় রয়েছে, পাকিস্তান বা অন্যান্য দেশের থেকে অনেকটা এগিয়ে। তাই মহড়া দিতে তাদের কোনো অসুবিধা নেই। বঙ্গোপসাগরে মোতায়েন করে দিয়েছে দুটো রণতরী, এবং INS বিক্রান্ত থেকে রয়েছে, এবং তার সাথে দুটো সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন, এবং যেটা করাচি একেবারে রাডারের মধ্যে। আরব সাগর থেকে বঙ্গোপসাগর রণতরী মজুত,
বিভিন্ন জায়গায় পাক খাচ্ছে হচ্ছে ফ্লাইটগুলো রয়েছে এবং যে সমস্ত বিমানগুলো একেবারে ঘায়েল করতে প্রস্তুত, আধুনিক বিমান জাগুয়ার থেকে রাফালে রীতিমতো সেগুলো বিভিন্ন সীমানা অঞ্চল জুড়ে সেখানে টহল দিচ্ছে, এক্সারসাইজ করছে। এতেই সাইকোলজিক্যাল ওয়ারে বিধ্বস্ত হয়ে গেছে পাকিস্তান। সিন্ধু জল চুক্তি, জল তো চেয়েছিল, জল দিয়ে দেওয়া হয়েছে, জল ছেড়ে দেওয়া হয়েছে, এমনভাবে জল যাচ্ছে বিভিন্ন জায়গায় গতিপথে, বাঁধ তো রয়েছে, সে বাঁধকে যদি এক বিন্দু বলে ভারত জল দেব না, সেটা কিন্তু পাকিস্তানের কাছে একেবারে ডিজাস্টারাস। তারা মনে করে হচ্ছে ক্ষমতা, শাসনতন্ত্র, সেনাবাহিনীকে করায়ত্ত করে রাখতে পারলেই একটা দেশকে যেভাবে হোক চালানো যেতে পারে। তার সাথে আছে ধর্মের বটিকা, এক বিভৎস মৌলবাদকে তৈরি করা হয়েছে বিভিন্ন মাদ্রাসার মাধ্যমে। প্রত্যেক বছর পাকিস্তানের মাদ্রাসা থেকে 3 লক্ষ মাদ্রাসা শিক্ষার্থী তারা বেরিয়ে আসে। তাদের একটা বড় অংশ কি কাজে তাদেরকে ব্যবহার করে আইএসআই বা পাকিস্তান সেনাবাহিনী, এই জঙ্গি হিসাবে। এই পাক অধিকৃত কাশ্মীর জুড়ে চলে বিভিন্ন রকম হচ্ছে জঙ্গি তৈরি করার ফ্যাক্টরি তৈরি করা হয়েছে, যেটাকে বলা হয় সামরিক ভাষায় লঞ্চিং প্যাড। সেখানে নানা রকম ট্রেনিং দিয়ে তারপরে এই এপ্রিল মে এই মাসগুলো থেকে শুরু হয় বর্ডার থেকে হেভি ফায়ারিং। এই ফায়ারিংয়ের কাভারিং দিয়ে বিভিন্ন গিরিপথ সুড়ঙ্গ দিয়ে তারা চলে আসে হচ্ছে বিভিন্ন কাশ্মীরের বিভিন্ন জায়গায়, আশ্রয় পায়। একেবারে পায় না তো তা নয়, বিভিন্ন ঘটনা আপনাদেরকে বিভিন্ন সময় আমরা দেখিয়েছি R+ নিউজে, যে কিভাবে আশ্রয়গুলো তারা পায় এবং তারপর তাদের অপারেটিভ মোডাস অপারেন্ডি শুরু হয়। তার অনেক প্রমাণ আছে, সেগুলো আপনারা জানেন, ভবিষ্যতে বিস্তৃত আকারে সেগুলো বলবো। এই মুহূর্তে তাদেরকে ফ্লাশ আউট করার চেষ্টা হচ্ছে এবং যাকে বলা হয় চিরুনি তল্লাশি চলছে গোটা জম্মু কাশ্মীর জুড়ে। এই চিরুনি তল্লাশিতে 14 জন জঙ্গির ছবিসহ ডিটেলস প্রকাশ করে দেওয়া হয়েছে, যারা বেশিরভাগই হচ্ছে লস্কর-ই তৈবার স্থানীয় কমান্ডার। তাদেরকে ধরার জন্য একদিকে যাচ্ছে, এই করতে 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 এলওসিতে পৌঁছানোর অনেক আগেই যদি সৈন্যবাহিনী শিফট করে নিয়ে আসা হয় তাহলে খেল দেখাবে তখন টিটিপি, আবার ওই দিক থেকে বালুচ, যাদেরকে পাকিস্তান সে বঞ্চনার কারণে পাকিস্তান সত্যিকারের তাদের প্রতি যে অন্যায্য আচরণ করেছে তার বদলা তারা নেবেই। বদলা নিতে শুরু করেছে অনেক দিন আগে। ভারত কখনো কিন্তু এই বদলার রাজনীতিতে যায়নি। হ্যাঁ, ফায়ারিং হলে পাল্টা ফায়ারিং তো দিতেই হবে, ফায়ারিং করছে নিশ্চয়ই তাদের উদ্দেশ্য আর গোলাপ ফুল ছোড়া হবে না, ফায়ারিংয়ের জবাব তখন পাল্টা ফায়ারিং। কিন্তু পেহেলগাঁও কাণ্ড যে জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছে তাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন কোনো রকম বরফ গলার আর কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। তাই ভয় পেয়েছে পাকিস্তান। যুদ্ধ শুরু হবার অনেক আগের থেকেই তারা ভয়ের লক্ষণ হিসাবে একেবারে কাউকে দিয়ে বলাচ্ছে যে সিন্ধুর জলে একেবারে রক্তে ভেসে যাবে, পুরো জলের রং পাল্টে লাল হয়ে যাবে, বিলওয়াল ভুট্টোকে দিয়ে বলাচ্ছে। কখনো আসিম মুনির, যিনি এই ঘটনার এক প্রত্যক্ষ নায়ক, যিনি দ্বিজাতি তত্ত্বের সেই সমস্ত উদ্গার তুলে পুরো পরিস্থিতিকে তিনি বিষিয়ে দিয়েছেন, এখন এই মুহূর্তে তিনি বাংকারে গিয়ে অবস্থান করছেন। আর অন্যদিকে পিওকে, সেই পিওকের মানুষ কিন্তু প্রস্তুত হচ্ছে। লিখে নিন আজকের ডেট, সম্পূর্ণভাবে মোকাবিলা করতে ব্যর্থ হবে পাকিস্তান, তৈরি হবে একের পর এক আন্দোলন। অতীতে আমরা এই রকম পিওকেতে বহু আন্দোলন দেখেছি, যে আন্দোলনে মানুষ বলছে আর পারছি না, প্লিজ আপনারা এখানে খুলে দিন লক গেট, আমরা যাতে ভারতে আসতে পারি, অন্তত একটু শান্তিতে দুমুঠো খেয়ে যাতে বাঁচতে পারি। এই তো ছিল তাদের আকুতি। একবার যদি তারা শুরু করে, পাকিস্তান কি তাদের তখন দমন করতে পারবে? নিশ্চয়ই তারা চাইবে, তার কারণ পাঞ্জাবি হুকুমত কোনো রকম এই ধরনের মানুষের কোনো দাবি দাওয়াকে কোনো দিনই গুরুত্ব দেয় নেই, পাত্তা দেয়নি। তাই হয়তো সেখানে তখন সেনাবাহিনী আনতে হবে এবং একটা জায়গায় এক দীর্ঘস্থায়ী রূপ নিতে চলেছে। ঠিক যতটা দীর্ঘস্থায়ী রূপে বালুচ, পাঠান থেকে শুরু করে পিওকের যে জনসাধারণ এবং যারা মুহাজির, হ্যাঁ মুহাজির মানে হচ্ছে যারা রিফিউজি। পাকিস্তান কিন্তু বাংলাদেশে পরাজয়ের পর সেখানকার পাকিস্তানি যারা নাগরিক তাদের কিন্তু ফিরিয়ে নিয়ে যায়নি, বাংলাদেশ আশ্রয় দিয়েছিল। তাদের ভাষা উর্দু,
বাঙালি জাতীয়তাবাদের সামনে দাঁড়িয়ে আজকে তাদের কোণঠাসা অবস্থা, কিন্তু পাকিস্তান ফিরেও তাকায়নি। এই মহাজিররা রাজনৈতিকভাবে সামাজিকভাবে কতটা বিচ্ছিন্ন তার একটা অসাধারণ সিনেমা আমরা দেখেছিলাম সরফারোজ নামে, বলিউডে নির্মিত এই সিনেমায় এক মহাজিরের ভূমিকা অসামান্য অভিনয় করেছিলেন নসিরুদ্দিন শাহ। বুঝেছিলাম পাকিস্তানে না গিয়েও যে ঠিক কিভাবে মহাজির বা এরা কিভাবে বঞ্চিত হচ্ছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে পাকিস্তানের বিক্ষোভ, এই যে পাকিস্তানের এই জঙ্গিবাদ, এই সমস্ত কিছুর মূলে উৎপত্তির একটাই কারণ, এন্টায়ার পাকিস্তানকে একমাত্রভাবে করায়ত্ত করে রেখেছিল এই পাঞ্জাবি মুসলমান যারা রয়েছেন, বাকিদের বঞ্চনা। তাই ধর্মের বিধান দিয়ে বঞ্চনা যদি হতে থাকে, মানুষ কিন্তু কখনো থেমে থাকে না। বন্দুকের নল তাই ঘুরে গেছে পাকিস্তানের দিকে। অযথা ভারত বিদ্বেষ করে লাভ নেই, তার কারণ ভারতবর্ষ তার ঐতিহাসিকভাবে পৃথিবীর যে সমস্ত সভ্যতাগুলোকে নিয়ে আমরা গর্ব করি, সে অ্যাজটেক সভ্যতা হোক, ইনকা সভ্যতা হোক, মিশরীয় সভ্যতা হোক, গ্রিক সভ্যতা হোক, ঠিক তেমনিভাবে সিন্ধু সভ্যতা বা গঙ্গারিধি সভ্যতা, এই সভ্যতাগুলোর হদিশ রয়েছে, যার অন্যতম কেন্দ্রভূমি ভারত। তাই ভারতকে দোষারোপ করে এ যাত্রায় আর পার পাবে না পাকিস্তান। পাকিস্তানের কাছে এই প্রশ্নের মীমাংসা করাই এখন তাদের কাছে চ্যালেঞ্জ। কি করবে না করবে সে আমরা দেখতে থাকবো, কিন্তু ওই যে ঐতিহাসিকভাবে যে এতদিনকার শোষণের পরম্পরা, এটাই হয়ে গেছে পাকিস্তানের কাছে এখন গলার ফাঁস। অ্যাকশন রিয়াকশন শেষ করছি আজকে। অ্যাকশন রিয়াকশনে নানা রকম ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে থাকবো। ইতিহাসের বিভিন্ন বাঁক পরিবর্তনগুলো কিভাবে হয়েছে, কিভাবে রাজনীতিকে রক্তাক্ত করা হয়েছে, কিভাবে একে মানুষের রিয়াকশনস প্রকাশ পেয়েছে, রাষ্ট্রের অ্যাকশন, কখনো কখনো মানুষের রিয়াকশনস, এই সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো আর প্লাস ডিজিটালের মাধ্যমে।